ওর টার্গেট হচ্ছে এরকম যে আমি অনেক টর্চারের পরও আমি আল্লাহকে ভুলিনি, আল্লাহকে নগদের উপরে বিক্রি করে দিল। একইভাবে বজলুল হুদা বঙ্গবন্ধুকে মেরেছে, ও তো এমনি মারা যেতে পারে না। আরে যেই লোকের ফাঁসি হয়েছে তাকে জবাই করবে কেন দেশের প্রধানমন্ত্রী? ইজ ইট রিয়েলি পসিবল? যে প্রধান, কল্পনা করেন প্রধানমন্ত্রী একজন নারী মানুষ, একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে তিনি জবাই করতেছে ম্যাজিস্ট্রেটের সামনে। আর এতদিন ধরেই গল্প আমরা জানলাম না। ঘটনা হয়েছে কি, তার ফাঁসিতে ঝুলেছিল, এখানে পুরোটা একদম পুরো অনেকেরই এখান থেকে কেটে যায়, কেটে গেছে, তখন এটাকে সেলাই করা হয়েছে। ওই সেলাইটা দেখে এটার গল্প বানিয়েছে। আমি লন্ডনে একজন ব্যারিস্টার, একই চেম্বারে কাজ করতাম, সে আমাকে গল্প করছে, নিঝুম তোমাকে একটা গল্প বলি, তুমি তো জানো না তোমার নেত্রী কেমন। সে আমাকে গল্প করছে, আমার নেত্রী বুঝতে, আমার কাছে মানে এমন ভাবে গল্পটা করছে, ওই মুহূর্তে সে উপস্থিত ছিল ওখানে একদম। ফলে সে শিকদারের মৃত্যুটাকে মহিমান্বিত করবার প্রয়োজন ছিল। সে যে একটা তেলা পোকার মতো তাকে, মানে আমি আপনাকে আরেকটা স্টোরি বলি তাহলে আপনি বুঝবেন। চারু বাবুকে গ্রেফতার করা হয়েছে, আপনার চারু মজুমদারকে চারুদিকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলার পরে একটা টিকটিকির মতো, মানে একেবারে একটা নিরীহ মানুষের মতো তাকে গ্রেফতার করা হলো। সে পুলিশকে দেখে বলল, হ্যাঁ এই যে ভ্যাবলা আছে না, ভ্যাবলা, ভ্যাবলা বুঝেন, কিছু না বোঝার পরে করে উঠে পুলিশকে দেখে সে ভেবা চাকা খেয়ে পুলিশ দিকে তাকাচ্ছিল। জিজ্ঞেস করেছে এটাই কি চারু, চারু মজুমদার? বলছেন এটা দাদু, আমার দাদু। দাদুই হচ্ছে চারু মজুমদার, সে শেল্টারে ছিল ওই বাসাতে। এই যে এত বড় বিপ্লবী এরকম তেলা পোকার মতো ধরা খেলো, কেউ খেলো বেবি ট্যাক্সিতে, কেউ খেলো একটা টিনের ঘরের মধ্যে। এত বড় একটা দল বানিয়েছে, সেই দলে তার ইমেজটা কি থাকবে? তখন গল্পটা এইভাবে বানায়, যখন ধরা পড়ল তখন সেই বিপ্লবী বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে কিন্তু আমার আদর্শকে হত্যা করতে পারবে না। এই কথাগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়, এতে করে ওই তেলাপোকাকে একটু বীরের মর্যাদা দেওয়া হয়। ওসমান হাদির ব্যাপারও তাই, ওই শেয়া শিকদারের ব্যাপারও তাই, চারু মজুমদারের ব্যাপারও তাই। তো আমি চারু মজুমদার এবং শেয়া শিকদারের দুজনের গ্রেফতারের গল্প শুনে আমার কাছে খারাপ লেগেছে, কারণ দুজনেই দে ওয়ার আউটপ্লেড বাই দ্য পুলিশ। মানে এইটা যে মেনে নিতে না পারাটা, এই না পারাটা অনেকগুলো মিথ, যে অনেকগুলো গল্প করে ফেলেছি। ফলে বঙ্গবন্ধুর সামনে তাকে নিয়ে যাবে, আপনি জাস্ট এই লজিকটা অ্যাপ্লাই করেন যে বঙ্গবন্ধুর সামনে তাকে নিয়ে যেতে হবে কেন? বঙ্গবন্ধুর সামনে নিয়ে গিয়ে কি উদ্ধার করবে? আর আপনার কি মনে হয় বঙ্গবন্ধুর সামনে বলল যে আপনি আমাকে তুমি করে বলছেন কেন, বা আপনার কি একটু ভদ্রতা নাই আমাকে বসতে বলার? ডু ইউ রিয়েলি থিঙ্ক যে বঙ্গবন্ধুর ভাষাতে যাওয়ার পরে সে শিকদার এইসব ডায়লগ দিচ্ছে? সেখানে এসপি মাহবুব ছিল, কত মানুষজন ছিল, আরো মানে মানে গল্পের গল্পের গরু এগুলোই বলে আর কি। কেউ লেখলো না, শুধু লেখলো হচ্ছে এরাই। সো আপনি যদি মহিউদ্দিন আহমেদের যে বইটা আছে, সেই বইয়ের লাল সন্ত্রাস বইটার যদি আপনি রানার ইন্টারভিউটা পড়েন, রানা একটা পর্যায়ে বলেছে এগুলো রাবিশ। সে ছিল পার্টির অন্যতম প্রধান মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য। সে বলছে এটা কমপ্লিটলি রাবিশ, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তারা নিচে নেওয়ার পরে তারা মাইরা ফেলছে, আমরা তো জানতামই মাইরা ফেলবে, এটা হচ্ছে তার কথা। তো তার মৃত্যুটাকে বলা হয় যে আপনার প্রথম বিচারহীনতা। মজার ব্যাপার কি জানেন, পুরো ব্যাপারটা আমার কাছে এইভাবে লাগে যে যেই ডাইনোসর শ্যামলী থেকে কল্যাণপুর আসার সময় পিসা মাইরা ফেলাইলো 50,000 মানুষ, তাকে ঠিক মতো গুলি করে মারছে কিনা এটা নিয়ে আলোচনা সভা বসছে। আপনি কি সার্কাজমটা ধরতে পারলেন? আপনি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারছি। এই লোকটা তার পুরো হোল শিট রাজনীতিতে গন্ডায় গন্ডায় মানুষ মারলো, বিয়ে করতে অনুমতি মতো সে সিস্টেম করলো, যে লোকটা তার অনুমতি ছাড়া বিয়ে করছে তাকে মেরে ফেললো, এবং তার সম্বন্ধী মানে ওই
সেলিম শাহনওয়াজের যে সম্বন্ধী হুমায়ুন কবির, তাকে বাড়ি হুম। থেকে ওই ফরহাদ মাজারকে দিয়ে মেরে ফেলেছে। ফরহাদ মাজার মেরে ফেলেছে হচ্ছে হুমায়ুন কবিরকে। ও ফরহাদ মাজার মাওবাদী। আপনি এবার বুঝতে পেরেছেন যে ফরহাদ মাজারের শিষ্য হচ্ছে এই মাহফুজ, হাসনাত মাহফুজ এরা, এগুলো সব। হুম, তুষার এরা হুম, হুম, অ্যানার্কিস্ট। দে আর বেসিক্যালি অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী, যে সবকিছু ভেঙে ফেলবো, মেরে ফেলবো, ভেঙে ফেলবো, হুম, গুড়িয়ে ফেলবো। সো হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য হোল স্টোরি? আই জাস্ট সেইড সামারি হলো এমন যে শিয়া শিকদার সমাজকে পাল্টে দিতে চেয়েছে হুম, ওই গালিবের গালিবের শিয়া শিকদারের পুরো জীবনটা গালিবের 2 লাইনের কবিতার মতো। হুম। কোনটা? আজীবন আয়নাটা মুছে গেলাম, হুম, হুম। শুধু নিজেকে মুছতে পারলো, নিজেকে পরিষ্কার করলাম না। হ্যাঁ, আয়নাতে নিজের। ধুলো জমেছে বলে আয়না মুছে গেল, হুম, কিন্তু হুম। ধুলোটা ছিল তার মুখে। ওই ওকে। ধুলো কোনোদিনই সে আয়নার মধ্যে আর ভালো মানে আয়নার মধ্যে ধুলোই দেখলো, কারণ হুম, ধুলোটা তো হুম, তার মুখে। হুম, শিয়া শিকদার এই দেশকে চেঞ্জ করতে দিতে চেয়েছে, পরিবর্তন করতে চেয়েছে, বিপ্লব করতে চেয়েছে। গ্রামের 1972 সালে 67 সালে সে টটস্কি বোঝাতো কৃষকদেরকে গিয়ে। আপনি কৃষকের কাছে গিয়ে যদি বলেন টটস্কি চেনো, খালি কল্পনা করেন তো যে লেনিন বলেছে, মানে একজন কৃষক, কৃষকের সামনে আপনি বাংলাদেশের সাধারণ এই রাজনীতিটাই করে গিয়ে গেল। বলে ডেস্ক গিয়ে ক্যাপ্টেন বলছেন মারালা বসে গিয়ে যে ধরেন দিনাজপুরের ক্ষেতের লেনিন মতো। বলেছে, ও তো আপনার দিকে খুব বিস্ময় নিয়ে তাকা থাকবে যে এই মালটা আসলো কোত্থেকে, কারা এরা। আপনি একটা নাটক দেখবেন, বাংলাতে একটা নাটক হয়েছে বামরুল। হুম। হ্যাঁ, মানে বামরুল হচ্ছে ওই লোকটার নাম মূলত কামরুল। লোকটা বাম আন্দোলন করে বলে তাকে সবাই ডাকাচ্ছে বামরুল। তো বামরুল তার বাড়ি হচ্ছে ডান দিকে, কিন্তু সে ডান দিক দিয়ে বাসায় ঢুকবে না, সে বাম দিক দিয়ে বাসায় ঢুকবে। কারণ এবং কাউকে রেখে গেলে সে ডান হাতে চট দিবে না, সে বাম হাতে চট দিবে। সে লেখে বাম হাতে, ঢুকে বাম হাতে, বাইরে হয় বাম হাতে। একটা পর্যায়ে তার জীবন শেষ হয়েছে একটা ব্যাংকে চাকরির মধ্য দিয়ে, একটা বুর্জুয়া ব্যাংকের চাকরির মধ্য হুম, দিয়ে। সো এই যুগে 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 আপনার এই বামরুলের মতো শিয়া শিকদাররা এসেছে, সমাজ পরিবর্তনের যেই রোমান্টিসিজম তারা দেখেছে, এবং জাস্ট গন্ডায় গন্ডায় মানুষ মেরেছে। আপনি আমাকে বলেন তো যে শিয়া শিকদার এখনো পর্যন্ত, আমরা আলোচনাটা করছি এই কারণে, কারণ সে এমন এমন রকমের তটস্থ করতে পেরেছে। আমরা তো হুম, মকিম গাজী নিয়ে কেউ আলোচনা করি, খুনি ডাকাত মকিম গাজী নিয়ে আলোচনা করি। আমরা আমরা আপনার আপনার কালা জাহাঙ্গীরকে নিয়ে আলোচনা করি, করি না? হুম, হুম, তার হুম, তাই বলে কি কালা জাহাঙ্গীর খুব মহান কিছু হয়ে গেল? হ্যাঁ, তরুণদের আলোচনা মধ্যে থাকা। কালা জাহাঙ্গীর একটা মিথ। হুম, হুম, আমি তরুণদের মধ্যে, আমাদের সময় তরুণদের মধ্যে কালা জাহাঙ্গীর ওয়াজ এ মিথ, স্টিল হি ইজ এ হুম, মিথ। হুম, হুম। খেয়াল করে একদম। দেখেন যে একটা মানুষকে আমি দেখতে পাইনি বা সে একটু রহস্যময়, সে হুম, হাজার হুম, খুনের পরও ইতিহাস তাকে একটা একটা ক্যারেক্টার দান করে। এই সেই হুম, কারণে হুম। তো আজকে আমরা এই 1 ঘন্টা ধরে এইসব কথাবার্তা বলছি, প্রায় সোয়া 1 ঘন্টা আলোচনাটা। ধরে এইসব কথাবার্তা বলে যাচ্ছি। হুম, কেন? যে শিয়া শিকদার ওয়াজ এ কমপ্লিটলি এ ডাকাত। একদমই তাই। একদম এবং 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 তারা লিস্ট করে করে ডাকাতি করতো, চিঠি একদম পাঠিয়ে পাঠিয়ে খুন করতো। মানে শিয়া ভাবা শিকদার যায় একজন বিষয়টা। নৈরাজ্যবাদী ছিল। সে কোনো সমাজ সংস্কারক ছিল না। শিয়া শিকদার ছিলেন কমপ্লিটলি একটা খুনে একটা লোক, হুম, এবং অত্যন্ত রকমের নাকুচা একটা বুর্জোয়া। তার এই বুর্জোয়া আচরণগুলো তার মধ্যে প্রবলভাবে দেখা যেত, এবং অ্যাটলিস্ট ইতিহাস পড়ে তার হুম, তার যে এই যে রইসুদ্দিন আরিফ, আপনি রইসুদ্দিন আরিফের যদি আন্ডারগ্রাউন্ড সমগ্র বইটা পড়েন, হুম, তার স্মৃতিচারণগুলো আপনি দেখবেন যে কেমন ছিল। আপনি যদি যে মুনির মোর্শেদের বইটা পড়েন, আপনি হতভম্ব হয়ে যাবেন শেখ শিকদারের জীবনী। অথচ কিন্তু সে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বইগুলো লেখা হয়েছে শেখ শিকদারকে বন্দনা করে। হুম, 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 এখন আপনি যদি বন্দনা করে লিখতে চান যে আমি এতগুলো ফাঁড়িতে আক্রমণ করেছি, এতগুলো মানুষকে মেরেছি, পাঠক আসলে কিভাবে ভাবে সেটা একটা বড় ব্যাপার। এই যে রুনুগুহ নিয়োগীর এই বইটা আছে, সাদা আমি কালো আমি, এটার 5টা বইয়ের হুম, সিরিজে, এটা হচ্ছে নকশাল আন্দোলনে কিভাবে হত্যা করেছে, হুম, এই চারুবাবুরা কিভাবে মানুষকে হত্যা করতো সেগুলোর বিবরণ, রীতিমতো আপনি বমি করে দিবেন। হুম, সো দিস ইজ হোয়াট শিয়া শিকদার ওয়াজ। হুম, তার জীবন, শিয়া শিকদার
মাওবাদী চিন্তা লালন করত, এই সমাজকে পরিবর্তন করবার কথা সে চিন্তা করেছিল, যে সমাজের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। কৃষকদেরকে গিয়ে ট্রটস্কি বোঝাতো, লেনিন বোঝাতো, সেই সম্পর্কটা কিন্তু আজও তৈরি হয়নি নিঝুম ভাই। এই কৃষকরা এগুলো কিছুই বুঝতো না। একটা পর্যায়ে সে মুক্তিযুদ্ধের কথা বলে সে মুজিব বাহিনীর মানুষকে মারা শুরু করলো, সে নিজেদের লোকজনদেরকে মারা শুরু করলো। মুক্তিযুদ্ধের পরে সে কমপ্লিটলি মনে করলো যে দেশ স্বাধীন হয় নাই। তখন সে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ৭৪ সালে সে বিজয় দিবসকে হরতাল দিয়েছে। কত বড় স্পর্ধা! এবং মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে আব্দুর রব সেরনিয়াবাদ, যিনি 15ই অগস্টে নিহত হন, তিনি গোপনে শিয়া শিকদারের পার্টি করতেন। ক্যান ইউ বিলিভ দ্যাট? ওয়েল, ইতিহাস তাই বলছে। এটা কিন্তু আমি জানতাম না। ইতিহাস তাই বলছে। এবং আব্দুর রব সেরনিয়াবাদ, মানে আব্দুর রব সেরনিয়াবাদ করতেন এটা। এবং কামারুজ্জামান, 4 নেতার এক নেতা। হ্যাঁ, তিনিও কি ইনভলভ ছিলেন? সদস্য ছিলেন। সদস্য ছিলেন? হ্যাঁ, সর্বরা পার্টির। আচ্ছা। সো এই তথ্য মানে এখন এটা সত্যি না মিথ্যা, এই যে আমার সাক্ষাৎকার গুলো, তাদের স্মৃতিচারণ গুলো, যেমন যে রানার সাক্ষাৎকারে তো পরিষ্কার ভাবে সে বলছে যে কামারুজ্জামান আমাদের সদস্য ছিল, আমাদের। এটা কি সর্বশেষ পর্যন্ত, সময় পর্যন্ত ছিল, নাকি একটা সার্টেন টাইমের জন্য সে যুক্ত হয়েছিল এরকম কোনো কিছু? বলতে যে আমার তারা অর্থ সাহায্য দিত পার্টিকে। সো এবং আমি কিন্তু রিলেট করতে পারি, কারণ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশালের মানুষ ছিলেন। সো এখন আমি জানি না কোন ক্যাপাসিটিতে দিতেন। আমার সাথে আপনার আব্দুর রব সেরনিয়াবাদের ছেলে খোকন সেরনিয়াবাদ, উনার সাথে আমার দেখা হয় বছরখানিক আগে। দেন আই কেম টু নো দ্যাট তিনি সর্বহারা পার্টি, নকশাল এগুলার সমর্থক ছিলেন, করতেন তিনি। আমাকে তিনি বলেছেন যে তিনি পার্টি করতেন। সো এই হচ্ছে টোটাল হোল স্টোরি, যে আপনার এই সাম্রাজ্যবাদীদের কথা যারা বলে, অর্থাৎ আপনি এগুলোর সাথে মিল পাবেন, এই যে এখনকার মিল পাবেন, যে বলতো যে ফেয়ার ইলেকশন দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, ক্ষমতা দখল করার পরে বলে কিসের তত্ত্বাবধায়ক সরকার। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মনস্টার লুকানো থাকে, সেই মানুষটার মধ্যে যে সবচেয়ে বেশি মনস্টার নিয়ে কথা বলে, মূলত ওই মনস্টারটা সে নিজেই। সে শুধু ওর ছায়াটাকে অন্যের মধ্যে দিয়ে বলতে চায় অমুক লোক মনস্টার। এই হচ্ছে আজকের এই গল্প। একাই বলে গেলাম, অনেক লম্বা আলাপ করলাম, আরো কত কিছু। মানে এটা কি 1 ঘন্টার প্রোগ্রামে আর শিয়া শিকদার শেষ হয়?